আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের সকলের অনুরোধে পার্ট 4 নিয়ে চলে এলাম। সেদিন কলেজে মাইশার সাথে দেখা হওয়ার পর চেয়েছিলাম তার সামনে পড়বো না চাইতেও আমি মাইশার সামনে দাঁড়িয়ে যাই। এখানে আমি এমন একজন মানুষের সামনে দাঁড়িয়ে আছি যে মানুষটা এক সময় আমার গার্লফ্রেন্ড ছিল, আমার প্রাক্তন। আমার সামনে অন্য একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা চমৎকার। তার পাশে আরেকটি মেয়ে দাঁড়িয়ে আছে, যে মেয়েটির কারণে আমি আমার প্রাক্তনকে হারিয়েছি। যদিও আমি মনে করি এখানে তার ভালোবাসা অনেক দূরত্ব ছিল, তাই সে আমাকে ছেড়ে চলে গেছে। শুধু আদিবাকে একা দোষ দিতে পারি না। আমি মাইশার সাথে কথা বলবো না সেটা ভেবে সেখান থেকে চলে যাচ্ছিলাম, কিন্তু আমি মাইশার ডাকে আবার থমকে দাঁড়ালাম। মনে হলো অনেকদিন পর খুব পরিচিত একটা কর অনেক মমতা নিয়ে আমাকে ডাকছে, কিন্তু মানুষটা আমার থেকে অনেক দূরে চলে গেছে। তবে তার মনে আমার স্মৃতিগুলো এখনো রয়ে গেছে, সেটা তার কণ্ঠ শুনেই বুঝলাম। সে আমাকে ডেকে বলল, কোথায় যাচ্ছ তুমি? আমার বর্তমানের সাথে পরিচিত হবে না? তখন আমি বললাম, ইচ্ছা নেই, হয়তো ভালোই আছো। নতুন করে কোনো কিছু জানার ইচ্ছা নেই, অন্তত তার সম্পর্কে জানতে চাই না যে মানুষটা খারাপ সময় আমার পাশে থাকেনি, যে মানুষটা খারাপ সময় আমাকে বিশ্বাস করেনি। তখন সে বলে উঠলো, কিন্তু আমার তো বলার ইচ্ছা আছে। তখন আমি বললাম, কি বলতে চাও বলো। তখন সে আমাকে বলল, আমার পাশে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তাকে আমি অনেক ভালোবাসি, মন প্রাণ উজাড় করে তাকে ভালোবাসি। সে আমাকে অনেক ভালোবাসে, তোমার মতো না। আমি বাদে অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না। আমি সেই দিনের জন্য অনেক খুশি ছিলাম। তোমার সাথে ব্রেকআপ করার কারণে আমি আজকে আমার জীবনের বেস্ট মানুষটাকে খুঁজে পেয়েছি। তখন আমি বলে উঠলাম, আর কিছু বলবে? তখন সে বলল, তোমার কিছু বলার নাই? তখন আমি বললাম, না, তবে বয়ফ্রেন্ড নিয়ে এত গর্ব কখনোই করতে নেই। হয়তো আরো কিছু বলতো মাইশা, কিন্তু আদিবার ডাকে সে সেখান থেকে চলে যায়। আমিও সেখান থেকে চলে আসি, কারণ আমি চাই না কোনো মেয়েকে সবার সামনে অপমান করতে। কিন্তু ঠিকই সে আমাকে অপমান করার জন্য অনেক কথাই বললো। কিন্তু আফসোস হচ্ছে, মাইশা যে ছেলেটাকে ভালোবাসে তাকে আমি খুব ভালো করেই চিনি। হয়তো সময় হলে মাইশাও সেটা বুঝে যাবে। আজ অনেকদিন পর ডায়েরির সামনে কলম হাতে নিয়ে বসে আছি। আগে অনেক কবিতা লিখতাম, অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতাম, কিন্তু সময়ের ব্যবধানে আজ কবিতা লেখা ভুলে গেছি। অভাব যখন দরজায় কড়া নাড়ে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। বাংলায় এমন একটা প্রবাদ আছে, আমার ক্ষেত্রেও ঠিক এমন হয়েছে। আমি আমার জীবন সংগ্রাম নিয়ে এতটাই ব্যস্ত হয়েছিলাম যে কবিতা লেখার মতো আর কোনো সময় করতে পারিনি। সবসময় ভেবেছিলাম দুবেলা দুমুঠো খাবার খেয়ে কিভাবে বেঁচে থাকা যায়। ঢাকা শহরে আসার পর আমি কখনো সকালে খাবার খাই না, কারণ এমনিতেই ঢাকার সমস্যা, তার উপরে আবার ক্ষুধাও লাগে না। যেদিন খুব বেশি ক্ষুধা লাগে সকালে হোটেল থেকে খেয়ে নিই। যখন আমি অনেক চেষ্টা করে কবিতাটি লিখতে পারলাম না, তখন ডায়েরিটা রেখে দিলাম। ঠিক সেই সময় আমার ফোনে একটা রিংটোনের শব্দ বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি একটা অচেনা নাম্বার। আমার ফোনে ঠিক তেমন একটা ফোন ঢোকে না। কবে যে লাস্ট ফোন এসেছিল তা আমার মনে নাই। আমাকে সাধারণত কেউ ফোন দেয় না, তাই আমি ফোনটা রিসিভ করলাম। ফোনটা তুলতে সুন্দর একটা কোকিল কণ্ঠ শুনতে পেলাম। ওই দিক থেকে একটি মেয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। আমি সালামের উত্তর দিলাম। তারপর সে মেয়েটি আমাকে বলল, কে বলছেন ভাইয়া? আপনি ফোন দিয়েছেন, আবার আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি কে? ব্যাপারটা খুব ভালো লাগলো। তখন মেয়েটি বলল, এই নাম্বার থেকে একবার কল আসছিল, ওই কারণে আমি ফোন দিলাম। তখন আমি বললাম, এতদিন জানতাম ছেলেরা রং নাম্বার থেকে ফোন আসলে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে, এখন দেখি মেয়েরাও চেষ্টা করে। তখন মেয়েটি বলে উঠলো, আপনার ছাত্রকে কালকে পড়াইতে হবে না, আমরা সবাই মিলে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি, আপনি পরের দিন আসবেন। আমি কোনো কথা না বলে ফোনটা রেখে দিই। নিজেকে অনেক গালাগালি দিতে ইচ্ছে হচ্ছিল, নিজের মাথায় নিজেই দুটো থাপ্পড় মারলাম। যাই হোক, পরের দিন ভার্সিটিতে গেল আদিবার সাথে আমার আর দেখা হলো না। আমি সবসময় ভয়ে থাকতাম কখন জানি এই মেয়েটির সাথে আমার দেখা হয়। আমি খুবই সাবধানে চলার চেষ্টা করি যাতে এই মেয়েটির সাথে আমার কখনো দেখা না হয়। সবসময় সবাইকে এড়িয়ে চলতাম। ভার্সিটিতে কারোর সাথে কখনো বন্ধুত্ব করিনি। আমার মনে হয় না আমার ডিপার্টমেন্টে দুই একজন ছাড়া আমাকে কেউ চেনে। চুপ করে ক্লাসে যাই আর চুপ করে ক্লাস থেকে বের হয়ে চলে আসি, কারণ আমি আমার জীবনের সংগ্রামে কাউকে পাশে পাবো না। আমি আমার জীবনে যত বড় বিপদ আসুক না কেন, কেউ আমাকে সাহায্য করবে না, কেউ আমার পাশে থাকবে না, সেটা ভেবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। একদিন পর যখন বাসায় পড়াতে গেলাম, তখন দেখি আদিবা ছাড়া আর কেউ নাই। আমি খুবই ভয় পেলাম, কারণ আদিবা কেমন ডেঞ্জার মেয়ে সেটা আমি ছাড়া আর কেউ জানে না। তখন আদিবা আমাকে বলল, রুমে গিয়ে বসো, ওরা সবাই চলে আসবে। আদিবার কথা মতো আমি রুমে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর দেখলাম আদিবা এসে রুমের দরজা বন্ধ করে দিচ্ছে। সে তখন আমাকে যে কথাগুলো বলে উঠলো সেগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে বলল, বাবা মা সোহান আজ বাসায় কেউ নাই, তাই তোমাকে আসতে বলেছি। মেইন গেটেও তালা দিয়ে এসেছি,
চাবি চাইলেও তুমি পাবে না। এখন তুমি তাই করবে আমি যা করতে বলবো। এখন তুমি আমাকে কিস করবে, না হলে তুমি তো জানো আমি কি করতে পারি। মাইশার থেকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো, আগে বলেছি এখনো বলছি। যদি তুমি এখন কিস না করো তাহলে তোমার সামনে আমার সবকিছু খুলে ফেলবো। আমি তোমাকে পাওয়ার আশা অনেক আগেই ছেড়ে দিছিলাম, কিন্তু তুমি নিজেই এসে আমার কাছে ধরা দিছো। তখন আমি বললাম তুমি কিন্তু সহ্যের সীমা ছেড়ে যাচ্ছ, তুমি যেটা বলছো এটা হয় না, এটা একমাত্র ভালোবাসার মানুষের সাথেই হয়। তখন সে বলে উঠলো এত কথা আমি শুনতে চাই না, তুমি ভালো করেই জানো তোমাকে কখন থেকে আমি ভালোবাসি। বাধ্য হয়ে আদিবাকে চুমু দিলাম, জীবনে প্রথম কোনো মেয়েকে চুমু দিলাম, অথচ মেয়েটাকে প্রচন্ড রকমের ঘৃণা করি। তারপর হঠাৎ করে আদিবা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। সেদিন কি হয়েছিল আমি আর কিছুই জানি না, কিন্তু এই অহংকারী মেয়েটার সাথে আমার সবকিছুই হয়ে যায়। বিশুদ্ধ হতে চেয়েছিলাম, কিন্তু সেদিন আমি অশুদ্ধ হয়ে যাই। এই মেয়েটি একদিন আমাকে অনেক ভালোবাসতে চেয়েছিল, সবকিছু উজাড় করে দিতে চেয়েছিল। আমি তার ভালোবাসাটা প্রত্যাখ্যান করেছিলাম বলে আমার উপরে কি জঘন্য প্রতিশোধটাই না নিল সেটা আপনাদের অজানা নয়। গল্পের টুইস্টটা আপনাদের কেমন লাগলো? পার্ট 5ও আছে। আর যাদের যাদের স্টোরি এখনো আমি শেয়ার করতে পারিনি সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই দ্রুত সম্ভব আপনাদের স্টোরিগুলো শেয়ার করব। খোদা হাফেজ।